দেখ, ডে 2 লেবারে 2 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাস লেবারে, ঠিক আছে তো? 2 নম্বর ক্লাস লেখ, সুন্দর সুন্দর করে লিখবি, যে কথাগুলো বলছি লিখবি এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে করবি। মেথড অফ রেমুনারেশন, মেথড অফ রেমুনারেশন, ঠিক আছে? মেথড অফ রেমুনারেশন তার মানে কোম্পানিতে, ফ্যাক্টরিতে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে, কথাটা কি বললাম, ওয়ার্কাররা যে কাজ করবে তাদের কাজের বদলে কিছু পেমেন্ট করতে হবে, কাজের বদলে পেমেন্ট করতে হবে। তো কোম্পানিতে বা ফ্যাক্টরিতে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে না, ফ্যাক্টরিতে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে তাদেরকে আমরা পেমেন্ট করি না। ধর ফ্যাক্টরিতে ধর কোনো ওয়ার্কার কাজ করতে আসলো, তাকে আমরা পেমেন্ট কিসের বেসিসে করি? আগের দিন বলেছিলাম, বল দেখি। ফ্যাক্টরিতে যে ওয়ার্কাররা কাজ করতে আসে তাদেরকে পেমেন্ট করতে হবে। কিসের বেসিসে পেমেন্ট করবো? কিসের বেশি পেমেন্ট করে? আরে যারা আজকে ধর আমার একটা কারখানা আছে, পেনের কারখানা আছে, পেনের কারখানা। ওই ওয়ার্কাররা যে এসে কাজ করলো তাদেরকে পেমেন্ট করতে হবে। কিসের বেসিসে পেমেন্ট করবো? হ্যাঁ? ঘন্টা, মানে কেউ টাইমের বেসিসে পেমেন্ট করতে পারে, ঘন্টা কেন? টাইমের বেসিস মানে কি? টাইমের বেসিসে পেমেন্ট করে সেটা ঘন্টাতেও হতে পারে, তাই তো? ঘন্টাতেও হতে পারে, আবার তোর দিনেও হতে পারে, মাসেও হতে পারে। এটা টাইমের বেসিসে, টাইমের বেসিসে। সে ঘন্টাও হতে পারে, মাসেও হতে পারে, সপ্তাহেও হতে পারে, আবার দিনেও হতে পারে, ঠিক আছে তো? এটা হচ্ছে টাইমের বেসিসে। আবার অনেকে বলে যে না আমি টাইম, অনেক কোম্পানি কি করে যে আমি টাইমের বেসিসে পেমেন্ট করবো না, তুমি একটা পেন তৈরি করবে, আমি একটা পেমেন্ট। তাহলে কি বললাম? পেমেন্টটা দুটো বেসে হতে পারে, একটা হচ্ছে টাইমের বেসে হতে পারে, আর একটা প্রোডাকশন বেসে হতে পারে। তাহলে তাহলে কোম্পানিতে যে ওয়ার্কাররা কাজ করতে আসবে ওদেরকে যে পেমেন্ট করা হবে, দুটো। কালকে থেকে আবার ক্লাস 12 কালকে থেকে আবার লেবার আরো, ঠিক আছে? কাল থেকে আবার ওদের লেবার আরো, ওদের আবার ক্লাস 12 লেবারটা এখন দুটো পার্ট করে দিয়েছে। ওই হেলথ এর ওয়ান যে তোরা করেছিলি প্রিমিয়াম বোনাস, ওটা একটা সেমিস্টারে দিয়ে দিয়েছে, আর পিস রেটটাকে একটা সেমিস্টারে করে দুটো পার্ট করে দিয়েছে। অনেক কিছু, মানে একদম পুরো গ্র্যাজুয়েশন যেগুলো আছে সব অঙ্ক ওখানে ঢুকিয়ে দিয়েছে। সেমিস্টার হয়ে গেছে, এই তো সব। দেখ তাহলে কি বললাম, একটা পয়েন্ট লেখ, টাইম অফ ওয়ার্ক। লাইনের মানে বুঝতে পারলি? তোকে যদি কেউ জিজ্ঞাসা করে ফ্যাক্টরিতে যে ওয়ার্কাররা কাজ করে ওদেরকে যে পেমেন্ট করা হয় কিসের বেসিসে পেমেন্ট করা হয়, বলবি একটা, বলবি স্যার টাইমের বেসিসে, ওরা যে কাজ করে তার টাইমের বেসিসে পেমেন্ট করা হয়। আর একটা, ওরা যে কাজ করবে, ভলিউম অফ ওয়ার্ক, ভলিউম মানে বুঝতে পারলি? ভলিউম অফ ওয়ার্ক, অর্থাৎ ওরা কতটা কাজ করলো, কাজের বেসিসে পেমেন্ট করা হয়। একটা সময়ের বেসিসে পেমেন্ট করা হয়, আর একটা কাজ মানে হচ্ছে প্রোডাকশনের বেসিসে পেমেন্ট করা হয়। তাহলে বোঝা গেল? এইবার এইবার যে আমরা করব মেথড, তাহলে আমার কথাটা বুঝতে পারছিস? তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস, কোনো কোম্পানিতে যে ওয়ার্কাররা কাজ করে না, তো ওদের যে পেমেন্ট করা হয়, জিজ্ঞাসা করবি কেউ কাজের বেসে পেমেন্ট নেয়, কতটা প্রোডাক্ট তৈরি করলো তার বেসে পেমেন্ট নেয়, আবার কেউ সময়ের বেসে পেমেন্ট নেয়। দেখবি কত কারখানা আছে, দেখবি এখানে কত কারখানা আছে যে ও দিনে দিনে পেমেন্ট নিচ্ছে, টাইম দিনে দিনে পেমেন্ট নিচ্ছে। তার মানে দিনে দিনে পেমেন্ট নিলে কি, আসলো 8 ঘন্টা কাজ করবে, পেমেন্ট নিয়ে চলে গেল, ঠিক আছে? এখানে কোনো ব্যাপার নেই। কিন্তু তুই যদি তোর ইয়ের বেসে পেমেন্ট নিস, প্রোডাকশনের বেসে, তার মানে কি ও 10টা থেকে 8টা ব্যাপার না, ও ও চাইবে কি যত বেশি কাজ করে তত বেশি পেমেন্ট পাবো। বুঝতে পারলি তো? তাহলে একটা প্রোডাকশনের বেসে হয়, আর একটা কি বেসে হয়, সময়ের বেসে হয়, তাই তো? দুটোই আমাদের শিখতে হবে, দুটোই আমাদের শিখতে হবে, খুব ভালো করে দুটো শিখতে হবে। আমি যা দেখেছি বেশি আসে টাইম অফ ওয়ার্ক, এর টাইম ওয়ার্কটাই বেশি আসে, যেটা হেলথ এর ওয়ান আছে। শোন, আমাকে কি কি মেথড কভার করতে হবে, আমাদের সিলেবাসে আছে এখন কোন কোন মেথড কভার করতে হবে। প্রথমে লিখলাম টাইম রেট সিস্টেম, করতে গেলে টাইম রেট সিস্টেম, কি লিখলাম? টাইম রেট সিস্টেম। টাইম রেট সিস্টেম মানে বুঝতে পারছিস? লাইন পড়ে বুঝতে পারছিস? টাইম রেট সিস্টেম মানে কি, টাইমের বেসিসে পেমেন্ট করা হবে, সময়, টাইম রেট সিস্টেম, ঠিক আছে তো? টাইম রেট সিস্টেম কিসের বেসিসে হবে? টাইমের বেসিসে হবে। কিসের বেসিসে? টাইমের বেসিসে হবে। টাইম রেট সিস্টেম টাইমের বেসিসে হবে। এবার একটা হয় পিস রেট সিস্টেম, মারাত্মক ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট, আছেই পরীক্ষায়। পিস রেট সিস্টেম, তাহলে কি বুঝতে পারলি? পিস রেট সিস্টেম জিনিসটা কি, কিসের বেসে হয় পিস রেট সিস্টেম? তুমি কোম্পানিতে গিয়ে কতগুলো পিস তৈরি করেছো। আজকে ধর কোম্পানিতে ধর তৈরি হয় হচ্ছে ধর পেন তৈরি হয়, তো তুই কতগুলো পেন তৈরি করেছিস? বলি স্যার আমি 10টা পেন তৈরি করি, 10টা পেনের টাকা দেবে। তুই 100টা পেন তৈরি, 100টা পেনের টাকা দেবে, এটা হলো পিস রেট। টাইম রেট সিস্টেম কি, তুই কোম্পানিতে গিয়ে একদিনে 10 ঘন্টা করে তুই 10 ঘন্টার টাকা দেবে। ব্যাপারটা বোঝা গেল? দুটোর মধ্যে ডিফারেন্স আস্তে আস্তে বুঝতে পারবি। পিস রেট সিস্টেম আর এই পিস রেট সিস্টেম তোদের ক্লাস 12 এ ছিল, মনে আছে? কি কি নিয়ম ছিল? একটা একটা কি করেছিলি বল? টেলর ছিল, আর একটা মেরিক ছিল, টেলর আর মেরিক। এখানে আসবে টেলর আর মেরিক আসবে, ঠিক আছে? কি লিখবো? এটা কিসের বেসে হয়? এটা আউটপুট। তাহলে বুঝতে পারলি কেন পিস রেট সিস্টেমটা কিসের বেসে হয়? আউটপুট, তুমি কতটা ইউনিট তৈরি করেছো তার বেসে দেবে, কত ইউনিট তৈরি করো তার বেসে দেবে। এবার হয় কম, এটা এটা তোরা পড়িসনি, এটা তোরা পড়িসনি, এখানেও খুব একটা আসবে না। সেটা কি? কম্বাইন্ড, কম্বাইন্ড টাইম রেট এন্ড পিস রেট, কম্বাইন্ড
টাইম রেট অ্যান্ড পিস রেট সিস্টেম, মানে কম্বাইন্ড হবে, টাইম রেট আর পিস রেটটা কম্বাইন্ড হয়ে যাবে। এইবার এরপরে মানে এটা তো টপ ইম্পর্টেন্ট, মানে আগের বছরও পরীক্ষায় এসেছিল, এবছরও পরীক্ষায় আসবে। এবার এই মেথডটা, মানে আমি তোকে বলে দেবো কোন মেথড বেশি পরীক্ষায় আসে। এই যে এখন যেটা করছি না, এটা পরীক্ষায় বেশি আসে, আমি স্টার মেরে দিলাম। ঠিক আছে, সেটা কি প্রিমিয়াম বোনাস সিস্টেম, মানে হেলসের ওয়ান, ঠিক আছে, হেলসের ওয়ান নাম তো শুনেছিস, যারা 11-12 কমা এই কস্ট ট্যাক্স পড়ে এসেছিস তারা তো নাম শুনেছিস। হেলসের ওয়ান, এখান দিয়েই অঙ্ক আসবে পরীক্ষায়। হেলসের ওয়ান প্রচুর অঙ্ক করতে হবে হেলসের ওয়ানে। তাহলে কি বললাম, প্রিমিয়াম বোনাস সিস্টেম। এরপরে লেখ কি বলতো, গ্রুপ বোনাস সিস্টেম। বইতে একটা কি দুটো অঙ্ক আছে, করিয়ে দেবো একটা দুটো অঙ্ক আছে, খুব একটা আসে না। গ্রুপ বোনাস সিস্টেম আগের বছর মানে তোর এই সেকেন্ড সেমিস্টারে লেবারের যে অঙ্কটা দিয়েছিল, সেই অঙ্কটা কোনো একটা 12 স্টুডেন্ট এসে করে দিয়ে চলে যাবে, যে অঙ্কটা দিয়েছিল। এখন সিসিএফ এর কোশ্চেন যথেষ্ট ইজি দেয়, দেখাবো 12 এর অঙ্ক দিয়েছিল পুরো। গ্রুপ বোনাস সিস্টেম, ঠিক আছে তো। লাস্ট পয়েন্ট, লাস্ট কি বলবো, লেখ ইনসেনটিভ স্কিম ফর ইনডাইরেক্ট ওয়ার্কার্স। কি লেখ, ইনসেনটিভ স্কিম ফর indirect workers, তাহলে বুঝতে পারলি কি কি মেথড তোকে কভার করতে হবে, দেখিস তো, টাইম রেট সিস্টেম, পিস রেট সিস্টেম, কম্বাইন্ড টাইম রেট সিস্টেম, প্রিমিয়াম বোনাস সিস্টেম, গ্রুপ বোনাস সিস্টেম, ইনসেনটিভ স্কিম ফর ইনডাইরেক্ট ওয়ার্কার। সবচেয়ে বেশি অঙ্ক করব আমরা এখানে, সবচেয়ে বেশি অঙ্ক করবো প্রিমিয়াম বোনাস সিস্টেম, সবচেয়ে বেশি কভার করবো। আর একটু কম করবো প্রিমিয়াম বোনাস, অনেকটাই কম করবো, সেটা হচ্ছে পিস রেট। মানে বেসিক্যালি এই দুটোকেই ফোকাস করতে হবে। ক্লাস 12 ওই দুটো করেছিলি, এখানে ওই দুটোই করতে হবে। এবার লেখ টাইম রেট সিস্টেম বলে হেডিং দে, এর মধ্যে কি কি জিনিস তোকে করতে হবে, টাইম রেট সিস্টেমের মধ্যে কি কি জিনিস আছে মানে টপিকে, একটা হচ্ছে অর্ডিনারি টাইম রেট সিস্টেম, লেখ একটা অর্ডিনারি, একটা লেখ ডিফারেন্সিয়াল, একটা লেখ অর্ডিনারি, একটা লেখ ডিফারেন্সিয়াল, ঠিক আছে, ডিফারেন্সিয়াল, একটা লেখ গ্র্যাজুয়েটেড, একটা লেখ গ্র্যাজুয়েটেড, একটা লেখ গ্র্যাজুয়েটেড, একটা লেখ হাই ওয়েজ রেট, একটা লেখ হাই ওয়েজ রেট। তাহলে কি বললাম, টাইম রেট সিস্টেমের মধ্যে কোন কোন জিনিস থাকে, বেসিক্যালি অর্ডিনারি, ডিফারেন্সিয়াল, গ্র্যাজুয়েটেড, হাই ওয়েজ রেট। তোরা যখন এখন যেহেতু তোরা বিকম করছিস, তুই অর্ডিনারিটা জানলেই হয়ে যাবে, বাকি না জানলেও চলবে, ঠিক আছে তো, বাকি না জানলেও চলবে। বাকিগুলো কেন দিয়েছি, আমাদের এইচএসে না খুব এমসিকিউ আসতো, ওইগুলোর জন্য এমসিকিউর জন্য খুব জরুরি ছিল, এমনি খুব একটা দরকার নয়। ঠিক আছে, অর্ডিনারি জানলেই তোর হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলি, অর্ডিনারি জানলেই হয়ে যাবে, অর্ডিনারিতে এক্ষুনি শিখে যাবে। লেখ বই বের কর দেখি, একটা অর্ডিনারি উপর অঙ্ক আছে নাকি দেখছি বইতে। বইয়ের 73 পাতা, 73 পেজ, 73 পেজ খুলবি বইয়ের। দেখ খুলেছি, হ্যাঁ, অঙ্কটা পড়, সুন্দর অঙ্ক, একদম সুন্দর অঙ্ক, ইজি অঙ্ক আছে, দেখ কি বলেছে। বলছে কি, ক্যালকুলেট দ্য আর্নিংস অফ এ ওয়ার্কার ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাডাপ্টিং অর্ডিনারি টাইম রেট সিস্টেম। কি বলেছে, অর্ডিনারি টাইম রেট সিস্টেম বলছে
টাইম অ্যালাউ টু ডু জব, মানে কোনো একজন ওয়ার্কার কোম্পানিতে কাজ করতে এসছে, ওকে টাইম অ্যালাউ করেছে কত ঘন্টা? দেখ, ওকে টাইম অ্যালাউ করে 30 ঘন্টা। টাইম অ্যালাউ করে 30 ঘন্টা। টাইম টেকেন টু কমপ্লিট জব, ও কাজটা করার জন্য কতটা সময় নিয়েছে? 20 ঘন্টা সময় নিয়েছে, ঠিক আছে তো? আর আওয়ারলি রেট অফ ওয়েজেস পার আওয়ার কত? 20 ঘন্টা, সরি 20 টাকা, 20 টাকা। অ্যালাউন্স টাইম বলেছে 10% অফ স্ট্যান্ডার্ড টাইম। দেখ কি বলতে চেয়েছে, তোকে বলেছে তুমি ওয়েজেস বের করে দাও টাইম রেট সিস্টেমে। কোন টাইমটা? টাইম রেটে 4টে হয়। অর্ডিনারিতে করতে হবে, অর্ডিনারি একদম নরমাল, যেটা তুই জানিস নরমাল, সেটাই করতে বলেছে। তোকে কাজটা করার জন্য কত ঘন্টা সময় অ্যালাউ করেছে? 30 ঘন্টা সময় অ্যালাউ করেছে। তুই কাজটা কত ঘন্টায় করেছিস? 20 ঘন্টা। প্রশ্ন হলো তুই কাজটা করতে কতটা সময় নিয়েছিস? কাজ করতে কত সময়? তুই একটা জায়গায় চাকরি করতে, একটা জায়গায় কাজ করতে গেছিস। তুই একটা জায়গায় কাজ করতে গেছিস, তো কাজটা করার জন্য তুই কতটা সময় নিয়েছিস? বল, কোশ্চেন পড়ে বল, কাজটা করার জন্য কত সময় নিয়েছিস? 20 ঘন্টা সময় নিয়েছিস। তাহলে 20 ঘন্টা কাজ করলে 20 ঘন্টা টাকা দেবে। তুই 10 ঘন্টা কাজ করলে 10 ঘন্টা টাকা দেবে। তুই 20 ঘন্টা কাজ করিস তো 20 ঘন্টা টাকা দেবে। তাই 1 ঘন্টায় যদি তোকে 20 টাকা করে দেয়, তাহলে 20 ঘন্টায় কত দেবে? 400। ব্যাস, অঙ্ক শেষ। 400 টাকা হয়ে গেল অঙ্ক। আর কিচ্ছু কাজে লাগবে না, বেকার জিনিস। আর বাকি সব জিনিসই সব বেকার, কিছু কাজে লাগবে না। তাহলে কি হবে এখানে? তাহলে লেখ আমাদের বইয়ের 1 নম্বর অঙ্কটা। আমাদের বইয়ের 1 নম্বর অঙ্কটা লেখ, হ্যাঁ, 1 নম্বর অঙ্কটা। তো কি হবে বল? আমাকে বের করতে ওয়েজেস। লেখ, লেখ অঙ্কে লেখ ওয়েজেস, লেখ ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম, লেখ ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম। কি লিখলাম? ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম, ঠিক আছে তো? তাহলে এক লাইনে প্রথম লাইনে ফর্মুলা লিখবো, এক লাইন ছেড়ে লিখ। কি লিখবি? কি লিখবি? কত? 20 ইন্টু 20, বুঝিস? 20 ইন্টু 20 হলো, বুঝে গেছিস? 20 ইন্টু 20 লিখে 400 লিখলাম। একটা কাজ করার জন্য তুই ওয়ার্কার 20 ঘন্টা সময় নিয়েছিস। 1 ঘন্টায় 20 টাকা দিলে 20 ঘন্টায় 400 টাকা। তাহলে 20 ইন্টু 20, তাহলে 20টা কি? কতটা সময় নিয়েছিস। আবার 20 মানে কি? 1 ঘন্টায় কতটা, তাই তো? এটাকে ইংলিশে লিখবি। কতটা সময় নিয়েছিস লিখবি অ্যাকচুয়াল টাইম টেকেন। কি লিখবি? অ্যাকচুয়াল টাইম টেকেন। কতটা সময় নিয়েছিস। কোনো ফর্মুলা মুখস্থ করতে হবে না এর জন্য। ইনটু কি হবে? 20 টাকা, মানে স্যার রেট পার আওয়ার। শেষ। অঙ্কটা শেষ।
তারপরটা কি বলেছিল দেখ, তারপর অঙ্কটা দেখ বইতে কি আছে, কারণ আমাদের তো দুটো জিনিস শেখাতে হবে, একটা আমরা কি করালাম অরিজিন টাইম, এবার হচ্ছে কি বলছে গ্র্যাজুয়েটেডটা শেখাচ্ছি, গ্র্যাজুয়েটেড। আচ্ছা গ্র্যাজুয়েটেড আগে ডিফারেন্সিয়াল ছিল না, তো চলো ডিফারেন্সিয়ালটাকে করে নি, তারপর বইয়ের অঙ্ক করো। ডিফারেন্সিয়াল হেডিং দে, ডিফারেন্সিয়াল, ডিফারেন্সিয়াল টাইম রেট সিস্টেম, ডিফারেন্সিয়াল টাইম রেট সিস্টেম, কি লিখলাম ডিফারেন্সিয়াল টাইম রেট সিস্টেম, কি লিখলাম বল ডিফারেন্সিয়াল টাইম রেট সিস্টেম, ঠিক আছে তো লিখবি হ্যাঁ। এফিসিয়েন্সি, লাইক এফিসিয়েন্সি আপ টু, এফিসিয়েন্সি আপ টু, আর এখানে লিখবি ওয়েজ রেট, এখানে লিখবি ওয়েজ রেট, ঠিক আছে কেমন হলো বুঝতে পারলি তো? যদি অসুবিধা হয় মাঝখানে দাগ কেটে দে। এফিসিয়েন্সি আপ টু, এফিসিয়েন্সি মানে জানিস তো এফিসিয়েন্সি মানে কি, এফিসিয়েন্সি মানে কি, এফিসিয়েন্সি মানে কি, এই এফিসিয়েন্সি মানে কি, দক্ষতা, 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 ওয়ার্কারের দক্ষতা কতটা, ওয়ার্কার কতটা দক্ষ, কত পার্সেন্ট ওয়ার্কার দক্ষ, ঠিক আছে? জিজ্ঞেস করে লাভ নেই, তোদের মনে নেই, মনে আছে কোন 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 কোথায় করেছিলাম আমরা এফিসিয়েন্সি, লেবারের কোন টপিকে শিখেছিলাম বেসিক্যালি, কোথায় করেছিলাম মনে নেই, যাই হোক অঙ্ক করতে গিয়ে বেরিয়ে আসবে সব। লাইক এফিসিয়েন্সি আপ টু 75%, মানে ওয়ার্কার যদি 75% এফিসিয়েন্সি দেখাতে পারে তখন তাকে নরমাল ওয়েজ দেব, নরমাল ওয়েজ কি দেব, নরমাল ওয়েজ রেট লেখ। ওয়ার্কার যদি 75% এফিসিয়েন্সি দেখাতে পারে তাহলে কি দেবো, নরমাল ওয়েজ রেট দেবো, ঠিক আছে? ওয়ার্কার যদি 76% থেকে যদি 80% এফিসিয়েন্সি দেখায় তাকে কি দেবো 110%, তাকে দেবো 110% অফ নরমাল ওয়েজ রেট, 110% অফ নরমাল ওয়েজ রেট, ঠিক আছে? ওয়ার্কার যদি 81 থেকে 90% অব্দি দক্ষতা দেখায়, ঠিক আছে তো, তখন ওকে কত দেবো 120% অফ নরমাল ওয়েজ রেট, 120% অফ নরমাল ওয়েজ রেট, ঠিক আছে তো? ওয়ার্কার যদি 91 থেকে 100% দক্ষতা দেখায়, 91 থেকে 100% দক্ষতা দেখায় তখন ওকে কি দেবো 130%, 130% অফ নরমাল ওয়েজ রেট। ওয়ার্কার যদি 101% থেকে 130% দক্ষতা দেখায় তখন ওকে দেবে কত 140% অফ নরমাল ওয়েজ রেট। তো ঠিক আছে তো, দেখ তাহলে কি বললাম এখানে ডিফারেন্সিয়াল টাইম রেট সিস্টেম, কি বললাম এখানে এফিসিয়েন্সি আপ টু, ভালো করে শুনবি কি লেখা আছে এফিসিয়েন্সি আপ টু, আর ওইদিকে লিখেছি ওয়েজ রেট। তার মানে কোন ওয়ার্কার যদি 75% এফিসিয়েন্সি দেখাতে পারে তখন ওকে নরমাল টাকা দেবে, নরমাল যে কথা বলা হয় নরমাল রেট। যদি কোনো ওয়ার্কার 76 থেকে 80% অব্দি এফিসিয়েন্সি দেখায় ওকে দেবো 110, 81 থেকে 90 হলে 120%, 91 থেকে 100 হলে 130%, 101 থেকে 130 হলে 140% ওকে দেবো নরমাল ওয়েজ রেট, ঠিক আছে? এবার নিচে লেখ ইন শর্ট, ছোট করে, in short different wage rate for different level of efficiency, like different wage rate, like different wage rate for different level of efficiency, for different level of efficiency, different wage rate for different level of efficiency, ঠিক আছে কি লিখলাম different wage rate for different level of efficiency, ঠিক আছে তো? আচ্ছা অঙ্কটা ছোট্ট অঙ্ক লেখ, তোরা যারা যারা এটা এই নামটা শুনে বল লেখ স্ট্যান্ডার্ড টাইম, নামটা শুনেছিলি তো? স্ট্যান্ডার্ড টাইমের একটা নাম ছিল বলতে পারবি? স্ট্যান্ডার্ড টাইমের আরেকটা নাম কি ছিল বল দেখি, লেবার পড়েছিস তো তোরা আগে, স্ট্যান্ডার্ড টাইমের একটা নাম ছিল, ভুলে গেছি, 1 বছরের মধ্যে সব ভুলে গেলে চলবে? 1 বছরই তো আগে পড়েছিলি।
স্ট্যান্ডার্ড টাইমের নাম কি ছিল বল? টাইম অ্যালাউড। টাইম অ্যালাউড, স্ট্যান্ডার্ড টাইমের আরেকটা নাম কি ছিল? টাইম অ্যালাউড। ধর একটা কোম্পানিতে একটা ওয়ার্কার কাজ করতে এসছে, কোম্পানি থেকে ওকে ম্যানেজমেন্টের লোক বলে দিয়েছে এই কাজটা তোমাকে দেয়া হলো, এই কাজটা তোমাকে 10 ঘন্টায় নামাতে হবে। তার মানে ওকে কি বলেছে এটা? একটা ওকে বলে দিয়েছে যে এই টাইমের উপর একটা টাইম বেঁধে দিয়েছে, এই টাইমের মধ্যে তোমাকে কাজটা নামাতে হবে। তাহলে এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউড। বুঝা গেল তো? তাহলে কত বলেছে অঙ্কে? 40 ঘন্টা, 40 আওয়ার্স। 40 আওয়ার্স কি স্ট্যান্ডার্ড টাইম স্ল্যাশ দিয়ে লিখলাম টাইম অ্যালাউড 40 আওয়ার্স। এবার ওয়ার্কার তুমি এই কাজটা 40 ঘন্টায় নামিয়ে দাও। এবার ওয়ার্কার কাজটা 40 ঘন্টার জায়গায় 50 ঘন্টাতেও নামাতে পারে, ও 40 ঘন্টাতেও নামাতে পারে, আবার 30 ঘন্টাতেও নামাতে পারে। তার মানে ওয়ার্কার যতটা সময়ে কাজটা নামাবে তাকে কি বলা হয়? টাইম টেকেন। লেখ ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান, এরই আর একটা নাম টাইম টেকেন। ওয়ার্কার কত ঘন্টায় কাজটা নামিয়ে দিয়েছে? 36 ঘন্টায় কাজটা নামিয়েছে, 36 ঘন্টায় কাজটা নামিয়েছে। ঠিক আছে তো? আচ্ছা এমনি জিজ্ঞাসা করছি, এটা যদিও এই টপিকের আলোচ্য বিষয়ই নয়, এর পরের টপিক আজ হয়তো একদিন দুদিন পরে আসবে। ওয়ার্কারকে 40 ঘন্টায় কাজটা নামাতে বলেছে, ও কাজটা 36 ঘন্টা নামিয়ে দিয়েছে, ও কোম্পানি কত ঘন্টা সময় বাঁচিয়ে দিয়েছে? 4 ঘন্টা। এটাকে কি বলবো? টাইম সেভ। আজকে লাগলো না, পরে লাগবে। পরে লাগবে কোথায় লাগতো না? প্রিমিয়াম হেলথ এর ওয়ানে লাগতো, কিন্তু টাইম সেভ। এখন লাগবে না, আমি বারবার বলছি এখন লাগলো না, পরে লাগবে। ঠিক আছে? আচ্ছা এবার লেখ, ওয়েজ রেট পার আওয়ার। ওয়েজ রেট পার আওয়ার বলে দিয়েছে, ওয়েজ রেট পার আওয়ার কত? 50 টাকা, ₹50। ঠিক আছে? তো এখান থেকে তুই একটা জিনিস বের কর দেখি, আমি তোকে জিজ্ঞাসা করছি, সলিউশনে আয়, সলিউশনে আয়, সলিউশনে আয়, লেখ সলিউশনে লেখ। আমি এখন অ্যাকচুয়ালি যে কোশ্চেনটা দিলাম কোন মেথডে অঙ্ক করাচ্ছি বল? আমি যে আগে নোট লেখালাম নিশ্চয়ই সেই মেথডে অঙ্কই করাচ্ছি। তাহলে এই মেথডটা কি ছিল বল? মেথডটা কি ছিল স্যার? ডিফারেনশিয়াল টাইম রেট সিস্টেম। তো ডিফারেনশিয়াল টাইম রেট সিস্টেম করতে গেলে কি দরকার? স্যার এফিসিয়েন্সি জানা দরকার। এফিসিয়েন্সি, যেই ওয়ার্কারের কথা বলছো সেই ওয়ার্কারের এফিসিয়েন্সি কত জানা দরকার। তাহলে এই কোশ্চেন থেকে সবার প্রথম তোকে কি বের করা উচিত? কি মনে হচ্ছে? এফিসিয়েন্সি, সবার প্রথমে এফিসিয়েন্সি বের করা উচিত। তুই আপনি নিজে ভাব, ওয়ার্কার কত ঘন্টায় কাজটা নামিয়েছে দেখ? 36 ঘন্টায়। ঠিক আছে? কি এফিসিয়েন্সি বের করছিস তুই? বল কত পার্সেন্ট হলে বল, করলে বল। আরে তুই করে এসেছিস তো আগে, করলে বল, পারলে বল, না বলার তো কিছু নেই। আগে তো করেই এসেছি এফিসিয়েন্সি, তো এমসিকিউ তে ভরে ভরে আসলো, ভরে ভরে আসতো। পাস করলেই বা কি করে তাহলে যদি না হয় 90%। ঠিক আছে তো? এবার দেখ আমরা বের করি পার্সেন্টেজ অফ, লেখ পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি। পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি আমরা দুদিক থেকে বের করি। এখানে সুন্দর করে আমার মতন করে কর, ভালো লাগবে, পরে বুঝতে পারবে। এফিসিয়েন্সি না আমরা দুদিক থেকে বের করি, একটা সময়ের দিক থেকে, একটা সময়ের দিক থেকে, আর একটা প্রোডাকশনের দিক থেকে। একটা সময়ের দিক থেকে, একটা প্রোডাকশন, মানে একটা টাইমের দিক থেকে, একটা প্রোডাকশনের দিক থেকে। কোন কোন দিক থেকে বের করি বল? একটা সময়ের দিক থেকে আর একটা প্রোডাকশনের দিক থেকে। ঠিক আছে? টাইমের দিক থেকে কি হয় বলতে পারি? ফর্মুলা কি বললি তুই বল, তুই তো বলে দেখি বল। টাইমের দিক থেকে ফর্মুলা কি হয় বল? মনে পড়ছে না? লেখ টাইমের দিক থেকে হয় হচ্ছে, লেখ আমি বলছি স্ট্যান্ডার্ড টাইম, লেখ ফর্মুলা, লেখ স্ট্যান্ডার্ড টাইম বাই টাইম টেকেন ইনটু 100। ঠিক আছে? লিখেছি স্ট্যান্ডার্ড টাইম বাই টাইম টেকেন ইনটু 100। কি লিখবো এখানে? স্ট্যান্ডার্ড টাইম, এখানে লিখবো স্ট্যান্ডার্ড টাইম ডিভাইডেড বাই টাইম টেকেন ইনটু 100। কত হচ্ছে? স্ট্যান্ডার্ড টাইম কত ছিল আমাদের অঙ্কে বল? স্ট্যান্ডার্ড টাইম ছিল 40 আর টাইম টেকেন ছিল 36, ইনটু 100 কত হচ্ছে? 111.11%। ঠিক আছে? আর প্রোডাকশনের দিক থেকে ফর্মুলাটা উল্টে যায়, এই ফর্মুলাটাকে উল্টাবি, আগে লিখিস না, উল্টাবি।
উল্টালে কি হবে? বলি স্যার টাইম টেকেন ওপরে আর বল টাইম নিচে। মানে এখানে ক্ষেত্রে প্রোডাকশনের ক্ষেত্রে তো টাইম হবে না, প্রোডাকশনের ক্ষেত্রে ইউনিট হবে, ইউনিট। তাহলে কি হবে জানিস? এখানে দেখ লিখছি, এখানে কি লিখছি? এখানে লিখবো অ্যাকচুয়াল প্রোডাকশন, অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন, অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100। তাহলে কত পার্সেন্ট এফিসিয়েন্সি? 111, তাই তো? 111% মানে কোথায়? এই দেখ 111% মানে কোথায়? এই যে এখানটায়। এখানে হলে কত পার্সেন্ট দেবে? 140% অফ নর্মাল ওয়েজ রেট, 140% অফ নর্মাল ওয়েজ রেট। তাহলে ওয়েজেস বের করার ফর্মুলা কি হবে? ওয়েজেস বের করার ফর্মুলা টাইম টেকেন, কারণ ওয়েজেস বের করার ফর্মুলা কি শেখালাম বল? কতটা সময় তুমি কাজ করতে নেবে ইনটু রেট, তাই তো? টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার, হ্যাঁ কি না? টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার। তো টাইম টেকেন কতটা সময় নিয়ে কাজ করতে বল? 36 ঘন্টা। আর রেট পার আওয়ার কত দেবে বলেছিল তোকে? 50 কি করে হলো দেখি না? রেট পার আওয়ার বলেছিল 50 টাকা করে রেট। কিন্তু 50 দেবে না তোকে, 50 তো নর্মাল রেট ছিল। তোর এফিসিয়েন্সি যদি 101 থেকে 130 এর মধ্যে হয় তখন তোকে 140% দেবে, তাই না? 50 এ 140%, বুঝতে পারলি ব্যাপারটা? রেট কত হবে? রেটটা চেঞ্জ হয়ে যাবে এখন। তাহলে অ্যান্সার কত হচ্ছে করে দেখ। 2500। তাহলে বুঝেছিস? কিছু না বোঝার কিছু নেই এখানে, বল না বোঝার কিছু নেই। এটাকে কি বলা হয়? এই মেথডটার নাম কি লিখলাম বল প্রথমে? কোন কি টাইম রেট এটা? ডিফারেন্সিয়াল। ডিফারেন্ট হচ্ছে না, টাইম রেট ডিফারেন্ট হচ্ছে না, দেখ ডিফারেন্ট হচ্ছে, আলাদা হচ্ছে না? তা ডিফারেন্সিয়াল। এটা তোদের বইতে নেই, কোনো বইতেই নেই। এবার আমি তোকে বলে দিলাম রুলটা, ঠিক আছে তো? এটা প্রফেশনাল কোর্সের বই থেকে নোটটা পড়া, ঠিক আছে তো? তো বুঝতে পারলি তো? এটা আমি বলে দিলাম ডিফারেন্সিয়াল টাইম রেট সিস্টেম জিনিসটা কি। তো এই অঙ্কটা হয়ে গেল তোর। আমি তো আর এখানে বললাম না, ধর এখানে ধর আমি তোকে যদি বলি, ধর এখানে তো আমি ছোট্ট একটা অঙ্ক বললাম, ছোট্ট একটা অঙ্কে কি বেরিয়ে এসছে তোর এখানে? এখানে ছোট্ট একটা অঙ্কে, এখানে যে ছোট্ট একটা অঙ্ক বললো না, ছোট্ট অঙ্ক থেকে তো কি বেরিয়ে আসলো বল? ছোট অঙ্ক থেকে যে না স্যার এফিসিয়েন্সি লেভেল 111 বেরিয়েছে, এখন যদি এফিসিয়েন্সি 90 তো বেরোতে পারতো, তখন তোর অ্যান্সার আলাদা হতো। এটা বললাম জাস্ট, ঠিক আছে তো? আচ্ছা, এরপরে যে টপিকটা করবো, যেটা ইম্পর্টেন্ট টপিক, এই টপিকের উপর সবাই বসে আছে, সেই টপিকটাই আরম্ভ করছি, ঠিক আছে? টাইম রেট সিস্টেমে কি কি শেখালাম এখান থেকে বল? অর্ডিনারি বললাম আর ডিফারেন্সিয়াল বললাম। আমাকে বললি স্যার কোনটা বেশি ইম্পর্টেন্ট, আমাকে যদি বলিস আমি বলে দিচ্ছি তুই সব না জানলেও চলবে, এখনো পর্যন্ত টাইম পিরিয়ডের মধ্যে তুই এটাই জান, এটা জানলে অর্ডিনারি জানলেই হবে। বেসিক একদম তোদের লেভেলে অর্ডিনারি জানলেই চলবে, অর্ডিনারি লেভেলে জানলে, ঠিক আছে তো? এইসব 12 যারা পড়ে বাচ্চারা, ওদের সব কিছু ঠিকঠাক করে জানতে হবে, ওদের জানতে হবে অর্ডিনারিটাই, ঠিক আছে? তোদের কিন্তু অর্ডিনারিটা ভালো করে জানতে হবে। আচ্ছা, এখন যেটা করবো, কারণ আমি বেশি সময় নষ্ট করবো না, কারণ আমাদের এই চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার, পিস রেট সিস্টেমে ঢুকে যাবো, হ্যাঁ? তাহলে আজকে অঙ্ক করলে বেশ কিছু অঙ্ক তোর বাড়িতে করতে পারি পিস রেট সিস্টেমের উপর, ঠিক আছে তো? আমি হোমওয়ার্ক গুলো কোন অঙ্কগুলো দেবো জানিস তো? গ্র্যাজুয়েশন অঙ্কগুলো আমি করিয়ে দেবো, 12 এর অঙ্কগুলো হোমওয়ার্ক দেবো করে রিভাইজ করার জন্য। 12 এর অঙ্কগুলো ওই জন্য বলছি আগে খাতা থাকলে একটু সুবিধা হবে। 12 এর অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবি। অ্যাকচুয়ালি 12 এর অঙ্ক এখানে আছে, নতুন কিছু নেই, আমি বলছি না নতুন কিছু নেই, ঠিক আছে তো? লিখ পিস রেট সিস্টেম বলে হেডিং দে, পিস রেট সিস্টেম বলে হেডিং দে, পিস রেট সিস্টেম বলে হেডিং দে। শোন, পিস রেট সিস্টেম হেডিং দিয়েছিস তো? দেখ 3 রকমের, দেখ এরকম করে করলাম, এরকম করে করলে তোর বুঝতে সুবিধা হবে। 3 রকমের পিস রেট হয়, ঠিক আছে? 3 রকমের পিস রেট সিস্টেম পাবি, ঠিক আছে? এরকম এরকম উদাহরণ করে দে। একটাকে লেখ স্ট্রেট, STRAIGHT, স্টেট পিস রেট সিস্টেম, স্টেট পিস রেট সিস্টেম। কি লিখলাম? একটা স্টেট পিস রেট সিস্টেম। একটা লিখবো কি ডিফারেন্সিয়াল, লেখ ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, ঠিক আছে? আরেকটাকে লেখ
piece rate with guaranteed time rate system, like piece rate, like piece rate with guaranteed, piece rate with guaranteed time rate system. ঠিক আছে, তাহলে কি লিখতে পারলি পুরো সুন্দর করে? পিস রেট সিস্টেম তিন ধরনের লিখলাম, কি কি লিখলাম? একটা স্টেট পিস রেট সিস্টেম, একটা লিখলাম ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, ঠিক আছে, একটা লিখলাম পিস রেট উইথ গ্যারান্টিড, পিস রেট উইথ গ্যারান্টিড টাইম রেট সিস্টেম, কি লিখলাম? একটা লিখলাম পিস রেট উইথ গ্যারান্টিড টাইম রেট সিস্টেম। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? হেডিং দে, হেডিং দে, হেডিং দে। এরপরে যেটা লিখবো, কি লিখবি? স্টেট পিস রেট সিস্টেম বলে হেডিং দে। লিখ স্টেট পিস রেট সিস্টেম বলে হেডিং দে, স্টেট পিস রেট সিস্টেম বলে হেডিং দে, স্টেট পিস রেট সিস্টেম বলে হেডিং দে। হেডিং দিয়েছিস তো? স্টেট পিস রেট সিস্টেম বলে হেডিং দে, স্টেট পিস রেট সিস্টেম বলে হেডিং দে। হেডিং দিয়েছিস, লেখ। তাহলে আমি এখন টপিকটা কি করাচ্ছি বল? টপিকটার নাম, টপিকটার নাম লিখি, হাইলাইট করে টপিকটা। টপিকটা বলছে যে পিস রেট সিস্টেম। পিস রেট মানে পিস, কতগুলো পিস তুমি তৈরি করেছো। এর ফর্মুলা কি হবে? এর ফর্মুলা একদম সিম্পল ফর্মুলা। আজকে তুই কতগুলো, তুই ফ্যাক্টরিতে কাজ করতে গেছিস, তুই কতগুলো প্রোডাক্ট তৈরি করেছিস? স্যার 100টা প্রোডাক্ট তৈরি করেছি। ঠিক আছে, 100 প্রোডাক্ট তৈরি করেছিস। এক একটা প্রোডাক্ট তৈরি করার জন্য তোকে 5 টাকা করে দেয়, তুই কত টাকা পেলি? 500 টাকা হয়ে গেল ফর্মুলা। ফর্মুলা কি হলো? 100 ইন্টু 5, 100 মানে কি? কতগুলো প্রোডাক্ট তৈরি করেছিস, মানে নাম্বার অফ পিস কমপ্লিট হয়ে গেল, নাম্বার অফ পিস কমপ্লিট। আর এক একটা পিসের জন্য 5 টাকা করে দেয়, তাহলে 5 টাকা কি হলো? রেট পার পিস। ফর্মুলা শেষ। ফর্মুলা কোনো মুখস্থ করার ব্যাপার নেই, সিম্পল সিম্পল করে বুঝতে হবে তোকে ফর্মুলা। তাহলে স্টেট পিস রেট সিস্টেম, বুঝতে পারলি তো? তাহলে কি বললাম তোকে? ফর্মুলা কি শেখালাম বল? ফর্মুলা কি বললাম? কি বললাম? যে স্যার কতগুলো পিস তৈরি করেছে, কতগুলো পিস তৈরি করেছে, তাই তো? এটাকে ইংলিশে লিখবো, লাইক নাম্বার অফ পিস কমপ্লিটেড, লাইক নাম্বার অফ পিস কমপ্লিটেড, নাম্বার অফ পিস কমপ্লিটেড, কতগুলো পিস তুই তৈরি করেছিস, কতগুলো পিস তৈরি করেছিস, ঠিক আছে, ইনটু এক এক পিসের দাম কত, এটাকে কি বলবো? রেট পার পিস, রেট পার পিস। কি লিখলাম? রেট পার পিস। ফর্মুলা মুখস্থ করলে, এই চ্যাপ্টারে প্রচুর ফর্মুলা আছে, হ্যাঁ মুখস্থ করবি না, ফর্মুলাগুলোকে একটু বোঝার চেষ্টা করবি, তাহলে মনে থাকবে ফর্মুলা। তাহলে কি লিখলাম? একটা নাম্বার অফ পিস কমপ্লিটেড ইনটু রেট পার পিস, ঠিক আছে তো? বোঝা গেল কি বললাম? হ্যাঁ, কোনো কোনো জায়গায় দেখবি নাম্বার অফ পিস কমপ্লিটেড আর একটা নাম লেখা থাকবে, বলতে অ্যাকচুয়াল আউটপুট, যেটা বলছিল অ্যাকচুয়াল আউটপুট, এটা লেখা থাকবে। কোনো কোনো জায়গায় তোর যদি মনে হয় অসুবিধা হয় তুই লিখে রাখতে পারিস, কোনো সমস্যা নেই। তুই লিখে রাখতে পারিস, কি বললাম? অ্যাকচুয়াল আউট, ঠিক আছে, কোনো এটা লেখা। আচ্ছা, এবার তাহলে আমাদের বই দেখি, বইতে পিস সেটের কি কি অঙ্ক আছে দেখা যাক। চল, আমাদের বইয়ের 3 নম্বর অঙ্কটা, প্রথমে 3 নম্বর অঙ্ক চলে আসছে বইয়ের। ঠিক আছে, বইয়ের 3 নম্বর অঙ্ক, হ্যাঁ একদম পুরো ওই যে পেজ, যেই পেজে আমরা 1 নম্বর অঙ্কটা করালাম, ওই পেজেরই 3 নম্বর অঙ্ক, বুঝিস তো? ওই তারপরের পেজ আর কি, 75 পাতা নাকি, হ্যাঁ ওই 74 পাতা, 3 নম্বর অঙ্কটা দেখ, নিজেই বলতে পারবি। খাতায় করার আগে আমাকে ক্যালকুলেটর নিয়ে মুখে মুখে অ্যান্সার দে। আচ্ছা স্যার, আপনি যে ফর্মুলা লিখলেন, কোন এটা, কোন ফর্মুলা লিখলাম? কি ফর্মুলা লিখলাম এটা? এটা কি ফর্মুলা? স্টেট পিসের, স্টেট পিসের, স্টেট। তো কি বলে দেখ, এম, এম কত ইউনিট তৈরি করেছে বল? এম 1600 তৈরি করেছে, এম 1600 তৈরি করেছে। আর এক একটা তৈরি করার জন্য এম কে কত টাকা করে দেবে বলেছে? 1.5 টাকা করে। অ্যান্সার বেরিয়ে গেল বল, হয়ে গেল, এম এর অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারছিস তো? এন 1000 ইন্টু 1.5 করে হয়ে যাবে। আর ও হয়ে গেল, তাহলে কত নম্বর অঙ্ক? 3 নম্বর, তাই তো? লেখ ওয়েজেস, ওয়েজেস আন্ডার স্টেট পিস রেট সিস্টেম,
ওয়েজেস আন্ডার স্টেট পিস রেট সিস্টেম। ওয়েজেস আন্ডার স্টেট পিস রেট সিস্টেম ফর্মুলা কি হবে? ওয়েজেস ইকুয়াল টু, এই মতো শেখালাম কি ফর্মুলা কি বলেছিলাম, মুখস্থ করবি না, বারবার মুখস্থ করবি না, কতগুলো পিস করেছিস, কতগুলো পিস কমপ্লিট করেছিস ইনটু এক একটা পিসের দাম কত, কতগুলো পিস কমপ্লিট করেছিস এটাকে ইংরেজিতে কি বলে, নাম্বার অফ পিস কমপ্লিটেড। তুই যেটা বলি সেটাও লিখতে পারিস, কোনো সমস্যা নেই। নাম্বার অফ পিস কমপ্লিটেড, নাম্বার অফ পিস কমপ্লিটেড ইনটু রেট পার পিস। তাহলে নাম লেখ এম, এম কতগুলো পিস করেছে 1600, আগে নাম করে লিখে নে। এন কতগুলো করেছে 1000, আর ও কতগুলো করেছে 800। ঠিক আছে, রেট পার পিস, এক একটা পিসের মূল্য কত করে, 1.5 টাকা করে, এক একটা পিস করলে 1.5 টাকা করে দেবে। তাহলে পিস রেট কাকে নিয়ে আলোচনা করে, পিস নিয়ে আলোচনা করে, পিস প্রোডাকশন নিয়ে আলোচনা করে, ঠিক আছে তো। আর টাইম রেট আলাদা, টাইম রেট টাইম নিয়ে আলোচনা, টাইম রেট সময় নিয়ে আলোচনা করে, পিস রেট প্রোডাকশন নিয়ে আলোচনা, পাতি কথা। গুণ করে বলতো কত হয়েছিল, 2400, 2400, 1500, 1200। তাহলে তোকে যদি বলে স্টেট পিস রেট বুঝতে পারবি তো, করতে নিশ্চয় কোনো সমস্যা হবে না। 3 অঙ্কটা হয়ে গেল। স্যার এরপরে কতটা করবো, 4 নম্বর অঙ্কটি করার মতন দেখে নিচ্ছি। 4 নম্বর অঙ্কটা কি বলেছে, এই 5-এর অঙ্কটা হোমওয়ার্ক দিয়ে দেবো, 5-এরটা করাবো না, 5-এরটা তোরা বাড়িতে করবি। 5-এরটা এইচএসে এসেছিল না পরীক্ষায়, এটা তোরা বাড়িতে করবি, প্র্যাকটিস করে নিবি, অসুবিধা কোথায়, একবার করে নিবি। আর কেউ যে মনে করি আমি এইচএসে করেইছি সঙ্গ করবো না, তো করবি না। 4 নম্বর অঙ্কটা না, এগুলো করলে কি মনে, আমি চাইছি কি পুরোনো অঙ্কগুলো করে মনে করতে বলছি, মনে করতে বলছি, অঙ্কটা কথাটা দেখ, যত মনে করতে পারবি তোর এখানে অঙ্ক করতে তত বেনিফিট হবে, এখানকার অঙ্ক করতে তত বেনিফিট যত মনে করতে পারবি। 4 নম্বর অঙ্কটা, ক্যালকুলেট দ্য আর্নিংস অফ এ ওয়ার্কার ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাডাপ্টিং স্টেট পিস রেট সিস্টেম। স্টেট পিস রেট সিস্টেম কি লেখা আছে, স্টেট পিস বলছে কি টাইম অ্যালাউ, তোকে 30 ঘন্টা কাজটা করতে 30 ঘন্টা টাইম অ্যালাউ করেছে, ঠিক আছে তো। হ্যাঁ, বল দেখি অঙ্কটা, অঙ্কটা সব বলে দেখে সোজা লাগছে, বল দেখি অঙ্কটা কি হবে অ্যান্সারটা। টাইম টেকেন বলেছে 20 ঘন্টা, টাইম টেকেন বলেছে 20 ঘন্টা, ঠিক আছে। তুই তোকে কাজটা 30 ঘন্টা নামাতে বলে, তুই 20 ঘন্টায় কাজটা নামিয়ে দিচ্ছিস, ঠিক আছে তো। আওয়ারলি রেট, আওয়ারলি রেট অফ ওয়েজেস পার আওয়ার, রেট পার আওয়ার 20 টাকা বলেছে। বলছে স্টেট পিস, স্টেট পিস রেট সিস্টেমে করতে বলি, স্যার টাইমের কথা সমস্ত ইনফরমেশন টাইম দিয়েছে, টাইম রেট বলা উচিত, স্টেট পিস রেট কেন, এই অঙ্কটা স্টেট পিস রেট করা যাবে না, বলতে হবে, এটা তো বলতে হবে, সিস্টেম শিখিয়েছিলাম, এটা সিস্টেম শিখিয়েছিলাম দেখ। পিস রেট সিস্টেমে আরেকটা ফর্মুলা ছিল, শিখিয়েছিলাম, যদি তোর যেমন আগের অঙ্কটা তো পিস বলেছিল, এখানে তো পিস বলেনি, যেখানে পিস বলবে না সেখানে যদি পিস রেটে করতে পারে সেক্ষেত্রে নিয়ম কি হয়ে যায়, নিয়মটা চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে টাইম অ্যালাউ ইনটু রেট পার আওয়ার। এটা তোদের মনে নেই, আমি জানি না, মনে হয়তো মনে নেই, কারণ এটা এমসিকিউ আসে, প্রচুর এমসিকিউ আসে, এরকম কোশ্চেন এমসিকিউ তে দিবে, ঠিক আছে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট ছিল এগুলো। ও ঠিক আছে তো, এবছর এসছে এমসিকিউ, তাহলে কি করতে হবে, টাইম অ্যালাউড এর সাথে কি গুণ করবো বল, রেট পার আওয়ার, রেট পার আওয়ার, এই দুটো গুণ করলে হয়ে যাবে তোর, এই দুটো গুণ করলে হয়ে যাবে তোর। তাহলে কি মানে ব্যাপারটা বুঝলি তো, পিস রেট যদি তোর সময় দিয়ে দেয় সেক্ষেত্রে পিস রেট কি করে বের করবে, মানে তোর থাকতে পারে কিন্তু, তোর যে বড় বড় অঙ্ক থাকবে তার মানে ছোট একটা পার্ট থাকবে এগুলো, ঠিক আছে তো। তাহলে কি লিখলি বল, অ্যান্সারটা লিখ, 4 নম্বর অঙ্কের অ্যান্সারটা লিখ, লিখ ওয়েজেস আন্ডার স্টেট পিস রেট সিস্টেম, ওয়েজেস আন্ডার স্টেট পিস রেট সিস্টেম। এটা হচ্ছে স্টেট পিস রেটের সিস্টেমের নিয়মটাকে একটু মানে বাধা দিল, বুঝতে পারলি তো। মানে অরিজিনালি কি হয়, পিস রেট সিস্টেমে পিস নিয়ে কাজকর্ম করা হয়, এখানে পিসের ইনফরমেশন দেয়নি, তাহলে কি করে করলো, ফর্মুলা কি হলো, টাইম অ্যালাউড ইনটু রেট পার আওয়ার, ব্যাস হয়ে গেল, পুরো শেষ। টাইম অ্যালাউড কত বলেছিল বলো আমাকে, 30, আর রেট পার আওয়ার 20, 30 ইনটু 20 600 টাকা অ্যান্সার। হয়ে গেল।
আচ্ছা, তাহলে কোনটা করলো 3-4 হয়ে গেল। এটা হোমওয়ার্ক লিখে দিলাম না, 5 হোমওয়ার্ক করি বাড়িতে। কালকে আগের দিন 7 নম্বর অঙ্কটা করালাম না রে? 7 নম্বরটা? 7 করে দিয়েছিলাম। হ্যাঁ, 8 বাড়িতে হোমওয়ার্ক দিয়েছিলাম, তাই তো? 8 করে নিবি বাড়িতে, সুন্দর হয়ে যাবে। 7 যে পারবে সে আরেকটা পেরে গেছে, আর কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখ, এরপরে কোন অঙ্কটা করাবো না? এই এবার করাবো ডিফারেনশিয়াল পিস সেট, ঠিক আছে? লেখ ডিফারেনশিয়াল পিস সেট, চলে আয় ডিফারেনশিয়াল পিস সেট। এরপর হেডিং দিয়ে লেখ ডিফারেনশিয়াল পিস সেট। এরপরে হেডিং দিয়ে লেখ ডিফারেনশিয়াল পিস সেট, লিখিস তো? ঠিক আছে, ডিফারেনশিয়াল পিস সেট কি হয়? ডিফারেনশিয়াল পিস সেটের মধ্যে দু রকমের হয়। আমি বলে দিচ্ছি, একজন ভদ্রলোকের নাম তো শুনেইছি সবাই, বিজনেস প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টও পড়েছিলি, ম্যানেজমেন্ট চ্যাপ্টারও পড়েছিলি। একজন ভদ্রলোকের নাম ছিল যে ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, মনে আছে তো? কাকে বলো তো ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট? টেলর। টেলরকে বলা হতো ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো টেলর ডিফারেনশিয়াল পিস সেটের কথা বলেছিল, ঠিক আছে? তাহলে টেলরের নাম ওয়াইজ হয়েছিল ডিফারেনশিয়াল পিস সেটের একটা ছিল, এটাই লিখবো, একটা টেলরের সিস্টেম, টেলর ডিফারেনশিয়াল পিস সেট, আর একটা যে মেরিট, একটা টেলর একটা মেরিট। তাহলে এখানে লেখ একটা টেলর করবি, একটা মেরিট করবি। একটা লেখ টেলর বলতে কোন টেলর বুঝিস তো? টেলর, টেলর, আর একটা যে মেরিট। তাহলে কি বললাম? একটা টেলর আর একটা মেরি, ঠিক আছে? তাহলে ডিফারেনশিয়াল পিসের এই দুজন ভদ্রলোককে নিয়ে পড়তে হবে, ঠিক আছে তো? একটা টেলর আর একটা মেরি। আমাদের সিলেবাসে এটাই আছে, ঠিক আছে? টেলর আর মেরি, ঠিক আছে? তাহলে কি কি বললাম বল? একটা টেলরটা পড়বো আর একটা মেরিক পড়বো, টেলর পড়বো আর মেরিক পড়বো। তাহলে লিখছি এখানে, হেডিং দে, লেখ টেলর ডিফারেনশিয়াল, পিস রেট সিস্টেম। কি লিখলাম? টেলর ডিফারেনশিয়াল পিস রেট সিস্টেম, লিখিস তো? টেলর ডিফারেনশিয়াল পিস রেট সিস্টেম। নরমাল একদম সুন্দর। টেলর না খুব ফ্যাক্টরিতে বসেছিল ও। টেলর তোরা পড়েছিলি তো? টেলর কি বলেছিল? টেলর সায়েন্টিফিক ম্যানেজমেন্টের কথা বলেছিল, জানিস তো? টেলর কার কথা বলছে? সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। ও সায়েন্টিফিক ম্যানেজমেন্টে যে প্রিন্সিপাল ছিল না, ওই প্রিন্সিপাল অনেক কথা বলেছিল। ও কি চেয়েছিল? কোম্পানির প্রোডাকশন কি করে ম্যাক্সিমাম করা যায় এবং কি উপায়ে, সায়েন্টিফিক উপায়ে প্রোডাকশন কি করে ম্যাক্সিমাম করা যায়, সায়েন্টিফিক উপায়ে। ও অনেক চিন্তা ভাবনা করেছিল কি করে কোম্পানির প্রোডাকশনটাকে অনেক ভালো করা যায়, এবং সায়েন্টিফিক উপায়ে প্রোডাকশন করবে। তার জন্য কোম্পানি বড় বড় মেশিন কিনে নিয়ে আসবে, ঠিক আছে? আগেকার দিনে যেমন ট্র্যাডিশনালি কাজ করার মতো ওরকম কাজ করবো না, পুরো সায়েন্টিফিক উপায়ে কাজ করা হবে, যাতে ওয়ার্কারদের দিয়ে আমি ম্যাক্সিমাম আউটপুট পাই। ওয়ার্কার তার বদলে দরকার হলে ওয়ার্কারদের যদি বেশি পেমেন্ট করতে হয়, বেশি পেমেন্ট করতে রাজি আছে, কিন্তু কাজটা যেন ভালো পাওয়া যায়। এটা কিন্তু এফডব্লিউ টেলর। আরো অনেক কথা বলেছিলাম, তার মধ্যে একটা পয়েন্ট বললাম, এই কথাটা বলেছিল এফডব্লিউ টেলর, ঠিক আছে তো? তো টেলর বসে বসে ফ্যাক্টরিতে, এই যে যারা প্রিন্সিপাল তৈরি করেছে, আর প্রিন্সিপাল একদিনে তৈরি করেনি, বহুদিন ধরে অবজার্ভ করে করে প্রিন্সিপালটা তৈরি করেছে, ঠিক আছে? ও কি বলেছিল? ও দেখেছিল যে ওয়ার্কারদের একটা শাস্তিও দেবে, আবার পুরস্কৃতও করবে, ঠিক আছে? বুঝতে পারলি? ওদেরকে পানিশও করবে, আবার তোর রিওয়ার্ডও দেবে। যদি কোনো ওয়ার্কার যদি ভালো কাজ করে, তাকে পুরস্কৃত করবে। কোম্পানি যদি ওয়ার্কার যদি ভালো কাজ করে, তাকে কি করবে? পুরস্কৃত করবে।
আর যদি কেউ যদি ভালো কাজ না খারাপ কাজ করে, খারাপ কাজ মানে এখানে অন্য কথা বলছি, খারাপ কাজ করলে তাকে কি করা হবে, তাকে 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 নামিয়ে দেবে, নামিয়ে দেবে। অর্থাৎ এখানে ওর এই ওঠানো বা নামানো, পুরস্কার করা বা নামিয়ে দেওয়া, এটা কি হবে, ওর ওর যে রেট আছে রেটে কাটিং করবে। রেট কাটিং বুঝতে পারছিস তো? ধর আজকে ধর তুই একটা কোম্পানিতে কাজ করতে গেছিস, তোকে বলেছে তুমি প্রোডাক্ট তৈরি করলে এক একটা প্রোডাক্টের জন্য তোকে ১০ টাকা করে দেব। কখনো ১০ টাকাটা ১২ টাকা হতে পারে, কখনো ১০ টাকাটা ৮ টাকাও হতে পারে। অর্থাৎ তুই যদি মানে তোর যদি এফিসিয়েন্সি লেভেলটা, অর্থাৎ তোকে করতে বলেছি এতগুলো কাজ করতে বলেছি, তোকে ধর ১০ টা ইউনিট তৈরি করতে বলেছি একটা টাইমের মধ্যে। তুই ১০ এর জায়গায় ধর ১২ টা করে দিয়েছিস। তাহলে তো ভালো তো। এটাই বলেছিল টেলর। ঠিক আছে? টেলর বলেছিল এই কথাটা। অর্থাৎ কোন ওয়ার্কার যদি এফিসিয়েন্সি বেশি দেখাতে পারে, ওয়ার্কার যদি এফিসিয়েন্সি বেশি দেখায় তাহলে তোমাকে হাই রেট দেব। আর যদি ওয়ার্কার এফিসিয়েন্সি কম দেখায় তাহলে বিলো রেট দেব। ঠিক আছে? এটাই আমি বলছি লেখ। এমনি ফর্মুলাতে কোনো চেঞ্জ নেই, ফর্মুলাতে কোনো চেঞ্জ নেই। ফর্মুলাতে কোনো চেঞ্জ নেই, ফর্মুলাতে কোনো চেঞ্জ নেই। ফর্মুলাটা কি হবে দেখ, ফর্মুলা লিখছি। কি লিখবো? ওয়েজেস বের করার ফর্মুলাটা কি লিখবো? ওয়েজেস বের করার ফর্মুলা হবে, লেখ। ওয়েজেস বের করার ফর্মুলাটা লেখ। আগের ফর্মুলাটা লেখ না, স্টেট পিসটা যেটা ছিল ওটা দেখে দেখে লেখ। কি ছিল? নাম্বার অফ পিস কমপ্লিটেড, লেখ নাম্বার অফ পিস কমপ্লিটেড ইনটু রেট পার পিস। এটাই ছিল ফর্মুলা, এটাই ছিল ফর্মুলা। নাম্বার অফ রেট পার পিস যেটা আগে ছিল ফর্মুলা, আরে যেটা আগে ছিল সেটাই ফর্মুলা, নতুন কোনো ফর্মুলা নেই। নাম্বার অফ পিস কমপ্লিটেড ইনটু রেট পার পিস, এটাই ছিল স্টেট ডিফারেন্সিয়াল পিস সেটের নিয়ম। আচ্ছা, রেট পার পিস। এবার কি বলছে, একটা কথা বলেছিল বিলো স্ট্যান্ডার্ড, আর একটা বলেছিল অ্যাবাভ স্ট্যান্ডার্ড, আর একটা বলেছিল কি অ্যাবাভ স্ট্যান্ডার্ড। বিলো স্ট্যান্ডার্ড হলে 80% দেবে ওর যা পেমেন্ট পাওয়ার কথা, অর্থাৎ নরমাল পিস রেটের 80% দেবে বিলো হলে। বিলো হলে নরমাল পিস রেটের কত পার্সেন্ট দেবে? 80% দেবে। আর অ্যাবাভ হলে নরমাল পিস রেটের 120%। ব্যাস এই ছিল, এই কথা বলেছিল। বুঝতে পেরেছিস তো? মানে কোন ওয়ার্কার বিলো স্ট্যান্ডার্ড মানে ধর তোকে বলেছিল ১০০ টা ইউনিট তৈরি করতে, তুই ৮০ টা ইউনিট তৈরি করেছিস, তাহলে কি তুই স্ট্যান্ডার্ডের চেয়ে তো নিচে, তাহলে তোকে কম পেমেন্ট করবে। কতটা কম করবে? 80% পেমেন্ট করবে। তোর যা রেট, রেটের 80% দেবে। আর যদি তোকে ধর বলেছিল ১০০ টা করে, তুই ১২০ টা করে দিয়েছিস, তাহলে তোকে 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 পিস রেট যা আছে তার 120%। বুঝতে পারলি তো? একটু বেশি পেমেন্ট। একটা অঙ্ক করলে না ব্যাপারটা ভালো বুঝতে পারবি। একটা অঙ্ক দেখ। কোন অঙ্কটা করবো? হ্যাঁ, এইসব অঙ্ক, এটা হোমওয়ার্ক। ১ এর অঙ্কটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, বুঝলি? এইচএসে এসছে তো। ২ এর অঙ্কটা হোমওয়ার্ক দিয়েছি, এইচএসে এসছে। ঠিক আছে তো? ৩ এর অঙ্কটা হোমওয়ার্ক দিয়েছি, এইচএসে এসছে। পেজ নাম্বার ওই তো 76। ৪ নম্বরটা হোমওয়ার্ক দিয়েছি, এইচএসে এসছে। বুঝলি? এইগুলো এইচএসে এইগুলো এসছে, এগুলো হোমওয়ার্ক দিয়েছি। ৫ নম্বরটা হোমওয়ার্ক দিয়েছি, এইচএসে এসছে। ঠিক আছে তো? এগুলো পড়বি কিন্তু, ভালো ভালো অঙ্ক এসেছিল এইচএসে, এগুলো সিউ লেভেলেরই অঙ্ক এসেছিল পরীক্ষায় এইচএসে। ৬ নম্বর অঙ্কটা হোমওয়ার্ক দিয়েছি, এইচএসে এসছে। তাহলে আমরা করবো কোনো ৭ নম্বর অঙ্ক। যেহেতু এইচএসে যেটা আসেনি সেটাই করবো। ঠিক আছে তো? ৭ নম্বর অঙ্কটা করছি, মন দিয়ে শুনবি, হ্যাঁ? বলছে ক্যালকুলেট দ্য আর্নিংস অফ ওয়ার্কার, বলছে ক্যালকুলেট দ্য আর্নিংস অফ ওয়ার্কার এক্স অ্যান্ড ওয়াই আন্ডার স্টেট পিস রেট সিস্টেম। ভালো করে শুনবি, এই একটা অঙ্ক করে ছেড়ে দেবো। এই অঙ্কটা ভালো করে করবি, টাইম লাগবে, ভালো করে করতে হবে। বলছে ক্যালকুলেট দ্য আর্নিংস অফ ওয়ার্কার এক্স অ্যান্ড ওয়াই। আমাকে এক্স আর ওয়াই দুজন ওয়ার্কারের আর্নিং বের করতে বলছে। কোন সিস্টেমে? একটা স্টেট পিস রেট সিস্টেম আর একটা টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। দুটো সিস্টেমে তোকে অঙ্ক করতে হবে, দুটো সিস্টেমে। একটা বলছে কি স্ট্যান্ডার্ড টাইম পার ডে, স্ট্যান্ডার্ড টাইম পার ডে ৮ ঘন্টা। ঠিক আছে? স্ট্যান্ডার্ড টাইম পার ডে ৮ ঘন্টা মানে এটা হচ্ছে টাইম অ্যালাউড। ঠিক আছে? এটাকে কি বলে? এটাকে বলে টাইম অ্যালাউড। ঠিক আছে? এটা আগেই বলেছি, নামটা মনে রাখতে হবে, এটাকে টাইম অ্যালাউড বলে।
নর্মাল রেট পার আওয়ার বলেছে 1 ঘন্টায় তোকে 18 টাকা করে দেয়। 1 ঘন্টায় আমার জানার দরকার নেই, ভালো করে শোন। পিস রেট করতে গেলে কি লাগে? রেট পার আওয়ার লাগে নাকি পিস রেট লাগে? বল দেখি। পিস রেট লাগে। রেট পার আওয়ার কোনো ফাংশন নেই, এখানে কোনো ফাংশন নেই রেট পার আওয়ারে। তোকে জানতে হবে কি পিস রেট বলেনি। স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট, স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট মানে কি? বলছে একটা ইউনিট করার জন্য, মনোযোগ সহকারে শুনবি, অঙ্কটা প্রথম অঙ্ক করেছে তো এই বছর প্রথম অঙ্ক করেছে, ভালো করে মন দিয়ে শুনবি। স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট, একটা ইউনিট তৈরি করার জন্য তোকে কোম্পানি থেকে কতটা টাইম বরাদ্দ করেছে? 10 সেকেন্ড। এবার আমরা একটা কোশ্চেন আসলো, বল বল কোশ্চেনটা বল, বুঝতে পারছিস কি কোশ্চেন করবো? কি কোশ্চেন করবো বল? কত সেকেন্ডে 1 ঘন্টা হয়? বল কত সেকেন্ডে 1 ঘন্টা? 3600। আচ্ছা 3600 সেকেন্ড। অনেকেই বলতে পারে না কেন স্যার, ভুলভাল বলে দেয়। হ্যাঁ আমি দেখেছি অনেকেই ভুলভাল বলে। যাই হোক, না না ভুল বলিস না। কত সেকেন্ডে 1 ঘন্টা হয়? 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়, ঠিক আছে? 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়। তাহলে এখানে এর তোকে ইনফরমেশন কি দিয়েছে? বলছে একটা ইউনিট করার জন্য তোকে কতটা টাইম কোম্পানি থেকে বরাদ্দ করে? 10 সেকেন্ড বরাদ্দ করে। 10 সেকেন্ডে একটা তৈরি করতে হবে, ঠিক আছে? এটা বরাদ্দ করেছে। ডিফারেন্সিয়াল পিস রেট টু বি অ্যাপ্লাইড, আমি এর মধ্যে লেখালাম না, নোট লেখালাম না? নোট লেখালাম তো তোকে, ডিফারেন্সিয়াল পিস রেট টু বি অ্যাপ্লাইড 80% অফ পিস রেট বিলো স্ট্যান্ডার্ড। তুমি যদি বিলো স্ট্যান্ডার্ড হও, তোমার যদি তুমি যদি বিলো স্ট্যান্ডার্ড করো, তোমার কাজ যদি বিলো হয়, তাহলে তোমাকে 80% পেমেন্ট করবো। আর তোমার কাজ যদি অ্যাবাভ হয়, তোমাকে 120% পেমেন্ট করবো। এবার কি বলেছে? ওয়ার্কার এক্স প্রডিউস, কত ইউনিট প্রডিউস করে দেয়? 2400 ইউনিট। 2400 ইউনিট এক্স প্রডিউস করেছে পার ডে, আর ওয়াই প্রডিউস করেছে 3000 ইউনিট পার ডে, ঠিক আছে? তাহলে সবার প্রথম আমাদের কাজ যেইভাবে অঙ্কগুলো করছি, সব অঙ্ক নেমে যাবে, ভালো করে দেখবি। 7 নম্বর অঙ্কটা তোকে কি করতে বলেছে বল? স্যার আমাকে স্টেটও করতে বলেছে ও ডিফারেন্সিয়ালও করতে বলেছে। তাহলে প্রথমে লেখ ওয়েজেস আন্ডার, লেখ ওয়েজেস আন্ডার ডিফারেন্সিয়াল, ওয়েজেস আন্ডার ডিফারেন্সিয়াল পিস রেট, wages under differential piece rate system, wages under differential piece rate system, সরি ডিফারেন্সিয়াল কেন লিখলো? তো স্টেট পিস রেট হবে, প্রথমত স্টেট করছি wages under state piece rate system, ঠিক আছে? ফর্মুলা দেখ, wages under state piece rate system ফর্মুলাটা, এই ফর্মুলা জানিস, নতুন করে শেখাতে হবে আমার? শেখাতে তো হবে না, বল কি লিখবো? নাম্বার অফ পিস কমপ্লিটেড বা অ্যাকচুয়াল আউটপুট, মানে একই। অ্যাকচুয়াল আউটপুট লিখছি ইনটু কি লিখবো বল? রেট পার পিস। আর রেট পার পিসের আরেকটা নাম কি জানিস? রেট পার পিসের আরেকটা নাম হচ্ছে, তুই রেট পার ইউনিট বললি, আরেকটা নাম রেট পার পিস, রেট পার ইউনিট বা পিস রেট, একই লেখা যায়, একটা লিখলেই হলো, ঠিক আছে? কি লিখলাম দেখিস? অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। দুজন ওয়ার্কারের নাম বল, কি কি ছিল, কে কে ছিল? এক্স ওয়াই। একজন ছিল এক্স আর একজন ছিল ওয়াই, একজন ছিল এক্স একজন ছিল ওয়াই, ঠিক আছে? একজন ছিল এক্স একজন ছিল ওয়াই, ঠিক আছে? অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। এবার বল এক্স কতগুলো, এক্স কতগুলো ইউনিট প্রডিউস করেছে? 2004। আর ওয়াই 3000। লেখ এক্স এ লেখ 2400, আর ওয়াই কত লিখবি? 3000, হয়ে গেল। এক্স এ 2400, ওয়াই 3000। পিস রেট বল, অঙ্কে কি পিস রেট বলেছে? না, তাহলে না বললে কি করতে হবে? বের করতে হবে, বের করতে হবে। লেখ বের কর, এখানে লেখ পিস রেট, নিচে লেখ পিস রেট, বের করবো পিস রেট। হ্যাঁ আমি তোকে ফর্মুলা বলবো না, আমি তোকে শিখিয়ে দিচ্ছি ব্যাপারটা কি বলেছে। বল আমাকে বল, এটা একটা ঐকিক নিয়ম করবো, ঐকিক নিয়ম, ইউনিটারি মেথড যাকে বলা হয়। আমাকে বল 10 সেকেন্ডে কটা ইউনিট তৈরি করেছে? 10 সেকেন্ডে একটা ইউনিট তৈরি করেছে। 10 সেকেন্ডে একটা ইউনিট তৈরি করেছে। 10 সেকেন্ড যদি একটা ইউনিট তৈরি করে, এখানে দেখ আমি ইনফরমেশন লিখছি, তোর ঢুকিস না। দেখ ওরা তোকে ইনফরমেশন কি বলেছে? রেট পার আওয়ার কত বলেছে বল? রেট পার আওয়ার, রেট পার আওয়ার কত বলেছে অঙ্কে বল? রেট পার আওয়ার 10 টাকা বলেছে, কি বলছে? রেট পার আওয়ার বলছি, রেট পার আওয়ার, রেট বলেছি, রেট 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 পার আওয়ার, 1 ঘন্টায় কত টাকা পেমেন্ট করছে? 10 টাকা। 8 বললো না? আচ্ছা 18 বলছিস। রেট পার আওয়ার কত বলেছে? 18 টাকা। রেট পার আওয়ার বলেছে 18 টাকা, এটা বলছে রেট পার আওয়ার, মানে 1 ঘন্টায় তোকে 18 টাকা দেয়। এবার তোকে জানতে হবে 1 ঘন্টায় তুই কতগুলো ইউনিট করিস, তাই? তাহলে তো হয়ে যাবে, দুটোই তো ঘন্টা। তাহলে কি লিখবো এখানে? লিখবো ইউনিট পার আওয়ার। কি লিখলাম এখানে? ইউনিট পার আওয়ার, ইউনিট পার আওয়ার মানে 1 ঘন্টায় তুই কতগুলো ইউনিট করিস। মানে কোশ্চেন বলে 10 সেকেন্ডে একটা করিস, 10 সেকেন্ড যদি একটা করিস,
তাহলে 3600 সেকেন্ডে কতগুলো করবি? 360 360টা ইউনিট করবি, ঠিক আছে? 360 ইউনিট। তাহলে পিস রেট লাইনের মানে কি? এক পিসের দাম কত? তাহলে আমি কি বলতে পারি? 360 ইউনিটের দাম 18 টাকা। একটা ইউনিটের দাম কত? 360 360 18 বাই 360। 360 ইউনিটের দাম 18 টাকা হলে এক ইউনিটের দাম কত? 18 বাই 360। তাহলে এটাই হচ্ছে পিস রেট 18 বাই 360, ঠিক আছে তো? 18 বাই 360। এবার এটা অনেকে ফর্মুলা লিখে দিস, এটা অনেকে ফর্মুলা লিখে। বারবার এইসব লিখে তো করতে হয় না, একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? 18 মানে কি ছিল? 18 মানে কি ছিল বল? কোশ্চেন দিকে তাকিয়ে বল। 18 টা কি লেখা আছে? রেট পার আওয়ার। এখানে ফর্মুলা লিখবো, 18 তে লিখবো রেট পার আওয়ার। ফর্মুলা লিখবো রেট পার আওয়ার। আর 360 এ কি ছিল বল? 360 এ ইউনিট পার আওয়ার হয়ে গেল। রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। কর 18 বাই 360 করে ফেল, হয়ে যাবে 0.05 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল পিস রেট বেরিয়ে গেল, মানে এক পিসের দাম 0.05। মানে এটা কত হচ্ছে? 5 পয়সা, তাই তো? 5 পয়সায় তো বলে 0.05 এ 5 পয়সা। 0.05 এখানেও 0.05। প্রথম কোশ্চেনে অ্যান্সার তো বেরিয়ে গেল, ঠিক আছে? আজ তোরা এই লেভেলে পড়ছিস, তোর নরমালি এইচএসে না, এইচএসেও যখন কোশ্চেন পিস রেট বের করেই অঙ্ক করতে হতো, তো তোকে পরীক্ষায় পিস রেট বের করতেই হবে, বের করতেই হবে তোর পরীক্ষায়, ঠিক আছে? পিস রেট বলে দেবে না। বল 2405 পয়সা কত হচ্ছে? 120। তাহলে ওটা কত হবে? 150। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার হয়ে, তাহলে কি বেরোলো? কিসের অ্যান্সার বের করলাম? এটা স্টেট পিস রেট। এবার করবো ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, ঠিক আছে তো? লেখ লেখ ওয়েজেস আন্ডার ডিফারেন্সিয়াল, ওয়েজেস আন্ডার ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। ওয়েজেস আন্ডার ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম ফর্মুলা কি হবে? ফর্মুলা একই, আগের ফর্মুলা জানিস কি হবে? অ্যাকচুয়াল আউট, লেখ অ্যাকচুয়াল, লেখ অ্যাকচুয়াল আউটপুট ইনটু কি হবে? ইনটু কি লেখা ছিল বল? কি লেখা ছিল? পিস রেট লিখবো না, পিস রেট লিখবো না, শোন, পিস রেট লিখবো না। আমি একটা কথা লিখছি, দেখ শোন, কি লিখবো জানিস তো? অ্যাপ্লিকেবল পিস রেট লিখবো। এই কথাটা লিখবো, এই কথাটা ইউজ করবো, অ্যাপ্লিকেবল পিস রেট। আগের বছর স্টুডেন্ট এটাই শিখিয়েছিলাম ক্লাস 12 এ যারা পড়তে, অ্যাপ্লিকেবল পিস রেট, ঠিক আছে? অ্যাপ্লিকেবল পিস রেট বুঝতে পারলি? একটু আলাদা লিখে দেবে, অ্যাপ্লিকেবল পিস রেট। কি লিখলাম? অ্যাপ্লিকেবল পিস রেট। অ্যাপ্লিকেবল, অ্যাপ্লিকেবল মানে বুঝিস তো? পিস রেট তো এখানে কত বললো? 5 পয়সা। দুজনের 5 পয়সা তো পাবে না, কেউ 5 পয়সা বেশি পাবে, কেউ 5 পয়সা কম পাবে। এই জন্য কথাটাকে লিখলাম অ্যাপ্লিকেবল, কথাটাকে লিখলাম অ্যাপ্লিকেবল পিস রেট। এবার শোন, দুজন ওয়ার্কার নাম কি? একটা এক্স আর একটা ওয়াই। বল এক্স এ এক্স কত ইউনিট তৈরি করেছে? 2400 আর ওয়াই 3000। এবার শোন, অ্যাপ্লিকেবল পিস রেট তো বের করবো, পরে করছি, তার আগে না তুই বের কর, তুই আগে বের কর। তার আগে এখানে নিচে লিখ পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি। কি লিখবো? পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি। কি লিখলাম? পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি। কেন আমি যেখানে ফর্মুলা লিখলাম না, এখানে কি লিখলাম? একটা বিলো লিখলাম, একটা অ্যাবাভ লিখলাম না? আমাকে তো বের করতে হবে ওয়ার্কারের এফিসিয়েন্সি কেমন, বিলো না অ্যাবাভ বের করতে হবে তো। বিলো না অ্যাবাভ বের করতে হবে, এটা বের কর। ওয়ার্কারের এফিসিয়েন্সি কি, কম না বেশি, এটা বের কর। এটা বের করবো। স্যার কি করে বের করবো? পার্সেন্ট অফ এফিসিয়েন্সি। দেখ এই মাত্র দেখ লেখালাম, এই মাত্র তোকে লেখালাম। কোথায় লেখালাম? দেখ, এই দেখ কোথায় লেখালাম, এই দেখ কি লেখাছিলাম? পার্সেন্ট অফ এফিসিয়েন্সি লিখেছিলাম। কোন দিক দিয়ে ফর্মুলা, কোন দিক দিয়ে লেখা আছে? পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি কি বের করেছিলাম? একটা টাইমের দিক থেকে হয় আর একটা প্রোডাকশনের দিক থেকে হয়। তাহলে এই অঙ্কে কোন দিক থেকে করবো? টাইম না প্রোডাকশন? টাইম করবো। অঙ্কটা তো পুরো পিস রেট তো প্রোডাকশনে হয়, তো প্রোডাকশনের দিক থেকে করবো। কি বুঝিস নি এখানে? কি বললাম? এফিসিয়েন্সি দুদিক থেকে করা যায়, একটা সময়ের দিক থেকে করা যায় আর একটা প্রোডাকশনের দিক থেকে করা যায়। তা পিস রেট মানে কি নিয়ে কথা বলে? টাইম নিয়ে কথা বলে না প্রোডাকশন নিয়ে কথা বলে? প্রোডাকশন। তাহলে এই ফর্মুলাটা করবো, এই ফর্মুলাটা লেখ, এই ফর্মুলাটা দেখে দেখে লেখ। অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100 লেখ। ফর্মুলা লেখ, অ্যাকচুয়াল প্রোডাকশন। তোরা যেটা করেছিলি তোদের যখন আমি করিয়েছিলাম ক্লাস 12 এ, একটু নিয়মটা একটু জাস্ট চেঞ্জ করেছি আগের বছর থেকে, ঠিক আছে তো? কারণ আমি এমন একটা অঙ্ক করি যেখানে যেখানে সব অঙ্ক কভার করা যায়। তোদের যে নিয়মটা করেছিলাম, তাহলে দুটো অঙ্ক শিখতে হবে। একটা অঙ্ক শিখলে 3-4 রকম অঙ্ক কভার করা যাবে। এই ফর্মুলাটা করে দিয়েছি। কারণ রিসেন্ট ইয়ারে দেখছি অনেক সময় বের করতে হচ্ছে আলাদা করে এফিসিয়েন্সি পার্সেন্টেজ বের করে দাও, বুঝতে পারলি তো? বা কোনো কোনো অঙ্কে বলেছে অ্যাপ্লিকেবল পিস রেট বের করে দাও। এই জন্য আমি সব আলাদা করে দিচ্ছি। একটা অঙ্ক করলে সব অঙ্ক কভার হয়ে যাচ্ছে। তাহলে কি লিখলাম বলে? অ্যাকচুয়াল প্রোডাকশন, অ্যাকচুয়াল প্রোডাকশন
বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100। একজন ছিল এক্স আর একজন ছিল ওয়াই। আচ্ছা ওয়াইটা পরে লিখে এক্স করে নি। আচ্ছা বল অ্যাকচুয়াল প্রোডাকশন কত? এক্স অ্যাকচুয়ালি কত প্রোডাকশন করেছে? 2400। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 2400 কত? 1 মিনিটে, 1 ঘন্টায়, 1 দিনে, 1 মাসে? কি বলেছে? 1 দিনে। ভালো করে বুঝবি, এইখানে কিন্তু অনেকে মিস করেছে, ভুল হয় এখানটায়। এই যে এখানে ইউনিট দিয়েছে না, এটা কিসে দিয়েছে? পার ডে। এটা পার ডে তে দিয়েছে, ঠিক আছে? এটা পার ডে তে দিয়েছে। তাহলে এখানে তো স্ট্যান্ডার্ড প্রোডাকশন দিয়েছে না, স্ট্যান্ডার্ড প্রোডাকশন কোথায়? এখানে স্ট্যান্ডার্ড প্রোডাকশন। এই স্ট্যান্ডার্ড প্রোডাকশন তোকে একদিনেই করতে হবে। কি বললাম বুঝতে পারলি তো? এই যে তুই আমাকে বললি এই দেখ এখানে তুই কি বললি, তোরা আমাকে বললি স্যার ইউনিট পার আওয়ার 360, ইউনিট পার আওয়ার 360 মানে 1 ঘন্টায় 360 ইউনিট। তো তোকে কি 1 ঘন্টায় দরকার নাকি 1 দিনের দরকার? 1 দিনে দরকার। তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত হবে? 360 ইনটু কত হবে বল? 8 হবে। ও একটা ছেলেকে মাথায় এত ভালো কাজ করছে তোর, তা 8 বলে দিলি সুন্দর করে। দেখতে এখানে কোথাও বলেছে? হ্যাঁ, এখানে 8 ও ঠিক বলেছে অ্যান্সার। ও ঠিক বলেছে। কেন জানিস তো? 1 দিনে কত ঘন্টা কাজ করতে বলেছে কোম্পানি থেকে? অ্যালাউ 8 ঘন্টা। এইজন্য 8 হবে। এইজন্য 8 হবে। একদম ঠিক বলেছে অ্যান্সার। ঠিক আছে? তাহলে 360 ইনটু 8 হবে। বুঝতে পারছিস ব্যাপারটা? ভালো করে 360 ইনটু 8 ইনটু 100। হ্যাঁ, এবার কর 2400 বাই 2880 ইনটু 100 কর। তো এটা হচ্ছে 83.33%। আচ্ছা আস্তে আস্তে 83.33 সবাইকে নিয়ে করবো। দাঁড়া 83.33 ওর পর এখন বলবি না। 83.33%। আচ্ছা তোরা বলতে পেরেছিস তো অ্যাকচুয়াল প্রোডাকশনটা কিসে করা আছে? দিনে। তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশন তো দিনে করতে হবে। কিন্তু 360 কি দিনে না ঘন্টায়? ঘন্টাকে দিনে কনভার্ট করতে হবে। কোন অঙ্কে পরীক্ষায় তোকে ইচ্ছা করে বলে দেবে, এখানে ধর ঘন্টাই বলে দেবে, এখানে বলে দেবে 2400 ইউনিট, ধর বলে দিল 1 মাসে। তাহলে ওটাকে মাসে কনভার্ট করতে হবে। বললো 1 সপ্তাহ, সপ্তাহে কনভার্ট করতে হবে। বলে দিলে 1 বছরে, বছরে কনভার্ট করতে হবে। এই কনভার্সনটা দেখে নিতে হবে। ঠিক আছে? পাবি, তুই অঙ্ক পাবি এরকম। আচ্ছা 83.33%। তাহলে কি তুই প্রোডাকশন বেশি করেছিস? মানে তুই কি এফিশিয়েন্ট নাকি? দেখ তুই বিলো স্ট্যান্ডার্ড না অ্যাবভ স্ট্যান্ডার্ড? বল না। এই 83% মানে কি? 83% মানে কি? স্ট্যান্ডার্ড তোর বিলো না অ্যাবভ? দেখ স্ট্যান্ডার্ড বিলো না অ্যাবভ কি থেকে বুঝবো? যদি তুমি 100% এর উপরে করো তখন তুমি হবে অ্যাবভ। তুমি যে 100% নিচে করো তুমি হয়ে গেল। তাহলে এটা কি স্ট্যান্ডার্ড? বিলো স্ট্যান্ডার্ড। এখানে লেখ বিলো স্ট্যান্ডার্ড। তো বিলো স্ট্যান্ডার্ড হলে তোকে কি পেমেন্ট করবে বল? বিলো স্ট্যান্ডার্ড কি পেমেন্ট করবে? 80%। ব্যাকে লেখ 80% অফ এনপিআর। আমার জায়গা নেই, এনপিআর লিখলাম। এনপিআর এর ফুল ফর্ম নিশ্চয়ই বুঝে গেছিস, নরমাল পিস রেট। ঠিক আছে? এনপিআর নরমাল পিস রেট। ঠিক আছে? ক্লিয়ার তো? ওয়াই, ওয়াই কত? 3600 ইউনিট আর ডিভাইড বাই 360 ইনটু 8। না 3000 ইউনিট। 3000 ইউনিট। আচ্ছা 3000 ইউনিট। 104। 360 ইনটু 8 ইনটু 100 কত হয়েছে? 104.16। আচ্ছা তাহলে পুরোটা বলবি 104.16%। তাহলে এটা কি স্ট্যান্ডার্ড? 100 এর বেশি হয়ে গেলে কি স্ট্যান্ডার্ড বলবো এটাকে? অ্যাবাভ স্ট্যান্ডার্ড। অ্যাবাভ স্ট্যান্ডার্ড লেখ, অ্যাবাভ স্ট্যান্ডার্ড। এইভাবে করি প্রতিটা অঙ্ক, বুঝিস তো? এইভাবে করি প্রতিটা অঙ্ক, এইভাবে করি, যেভাবে শিখছি এইভাবে করবি। অ্যাবাভ স্ট্যান্ডার্ড। তাহলে এখানে কি দেবো? অ্যাবাভ স্ট্যান্ডার্ড হলে কত বলেছে? 120% অফ এনপিআর। ক্লিয়ার হলে এত অবধি? এত অবধি তো পুরো ক্লিয়ার, কোনো সমস্যা নেই। এত অবধি কোনো সমস্যা নেই। এবার কি করবো? অ্যাপ্লিকেবল পিস রেট বের করবো, তাহলে অঙ্ক শেষ হয়ে যাবে। অ্যাপ্লিকেবল পিস রেট লেখ, অ্যাপ্লিকেবল পিস রেট। আমি যে তোকে পিস রেটের 7টা অঙ্ক দিলাম, 7টার মতন অঙ্ক, এই অঙ্কটা করার পর 7টা অঙ্ক পেরিয়ে যাবে। এই অঙ্কটা করার পর 7টা অঙ্ক ইজিলি পেরিয়ে যাবে, কোনো সমস্যা হবে না, কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে? এই অঙ্কটা করার পর 7টা অঙ্ক ইজিলি পেরিয়ে যাবে। অ্যাপ্লিকেবল পিস রেট। তাহলে কি করবো? এক্স এর কত হবে? এক্স এর কত ছিল? 80% অফ এনপিআর। বল দেখি আমার এনপিআর কত করেছিলাম? 5 পয়সা। 0.05 ইনটু কত হবে? 80%। কত হচ্ছে? 4 পয়সা। কি 4 পয়সা হচ্ছে তো? ওয়াই 0.05 ইনটু 120% মানে কত হচ্ছে? 6 পয়সা। এটাই তো ছিল, 5 পয়সা ছিল তো। 5 পয়সা 80% করে তাই হচ্ছে তো। 80% কর। 4 পয়সা।
ইন্টু 80 ভাগ 100 করলি ইন্টু 80% পার্সেন্টেজ সাইন ছিল তো ওখানে। টাইম এখানে লেখ 0.04 আর এখানে লেখ 0.06 অঙ্ক শেষ করে দেখ কত বেরোচ্ছে 96 আর ওটা হচ্ছে 18 দেখ তো কত হচ্ছে ওটা হচ্ছে 96 আর এটা হচ্ছে 180 লেখ 96 আর 180 তাহলে বুঝতে পারলি অঙ্কটা বুঝলি অঙ্কটা তাহলে আমি কি দিলাম বেশি অঙ্ক দিইনি আমি 5টার মতন 5টা 6টা দিলাম বল 6টা অঙ্ক দিলাম 6টা অঙ্ক ভালো করে করবি ঠিক আছে অঙ্ক 6টা অঙ্ক ভালো করে করবি আগেরটা মানে এই টপিকের উপর 6টা অঙ্ক দিই যেগুলো প্র্যাকটিস করবি বাড়িতে ঠিক আছে পুরোনো খাতা খুলবি পুরোনো খাতা সব করা আছে সাদা রাখলে আমাদের ইউটিউব চ্যানেলে সব আছে অঙ্কগুলো এমনি করাই আছে